নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যারা কমেন্ট করছিলেন আয়ুষ্মান ভারতের আবেদনটা সম্পূর্ণ বাংলা ফর্মে পূরণের ভিডিওর জন্য, তাদের জন্য পার্টিকুলারলি এই ভিডিওটা। আমি অলরেডি ইংরেজিতে কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন বা ইংরেজির যে ফর্মটা দেওয়া হয়েছিল সেই ফর্মটা আপনারা হাতে লিখে কিভাবে ফিল আপ করবেন তার ভিডিও আমি অলরেডি দিয়েছি। আজকে বাংলায় প্রিন্ট করা ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমি আপনাদের সাথে আলোচনা করব, তাই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, সবার প্রথমে এখানে যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন ওপরের দিকেতে আপনাকে তারিখ বসিয়ে দিতে হবে। অর্থাৎ আপনি চেষ্টা করবেন যেদিন আপনি ফর্মটা ফিল আপ করে জমা দিচ্ছেন সেই তারিখটাই এখানে বসানোর। আজকে 16ই জুন, সেহেতু আমি এখানে তারিখটা বসিয়েছি 16/6/2026। সেই অনুযায়ী আপনারা তারিখটা এখানে বসিয়ে নেবেন। এরপর এখানে আধার নম্বর চাওয়া হচ্ছে। কার আধার নম্বর বসাবেন? যিনি আবেদন করছেন তিনি এখানে তার আধার নম্বর বসাবেন। আপনার পরিবারের যে কোনো সদস্য যার বয়স 18 বৎসরের ঊর্ধ্বে ভোটার কার্ড হয়ে গেছে তিনি এই ফর্মটা ফিল আপ করতে পারবেন এবং নিজেকে আবেদনকারী হিসেবে পরিচয় দিতে পারবেন। আপনারা এটা কখনোই ভাববেন না যে এখানে পরিবারের প্রধানকেই কেবলমাত্র আবেদন করতে হবে। পরিবারের মধ্যে যে কোনো সদস্য, উনি পুরুষ হন বা মহিলা হন, তিনি আবেদনকারী হিসেবে থাকতে পারবেন এবং তার আধার নম্বরটা এখানে দিতে হবে। স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যিনি বাড়ির মহিলা তার নামেই কার্ডটা তৈরি হতো এবং পরিবারের সমস্ত সদস্যদের নাম তার মধ্যে ইনক্লুড থাকতো, কিন্তু এখানে তেমন কোনো ব্যাপার নেই। এখানে পরিবারের যে কেউ আবেদন করতে পারেন, যিনি আবেদন করবেন তার নামেই কার্ডটা হবে এবং সেই কার্ডের ভেতরে পরিবারের অন্যান্য সদস্যদের নামটা ইনক্লুড করা থাকবে। তাহলে এখানে যিনি আবেদন করছেন তার আধার নম্বর হয়ে গেল। তারপর যিনি আবেদন করছেন অর্থাৎ আবেদনকারী, তার নামটা এই জায়গায় লিখবেন। এখানে আমি ইংরেজিতে লিখেছি কারণ আমি আধার কার্ড দেখে লিখেছি। তো আধার কার্ডে যদি বাংলায় থেকে থাকে আপনি সেটা দিতে পারেন, কিন্তু এখানে ইংরেজিতে নামটা লেখাটাই যুক্তিযুক্ত, তাই আমি আবেদনকারীর নামটা আধার কার্ড দেখে এখানে ইংরেজিতে লিখলাম। এরপর যিনি আবেদনকারী তার রেশন কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, শুধুমাত্র নাম্বারটা। PHH, SPHH, RKSY যাই হোক না কেন ওই কথাগুলো লেখার দরকার নেই, শুধুমাত্র রেশন কার্ডের নম্বরটা এখানে বসিয়ে দেবেন। কেন বসিয়ে দেবেন? কারণ তার পরের কলামে দেখুন এখানেতে আপনার রেশন কার্ডের ধরনটা কি তার অপশান এখানে দেওয়া হয়েছে। দেখুন, যদি আপনার AAY কার্ড থাকে তাহলে ফার্স্ট অপশানটাতে টিক দেবেন, যদি আপনার SPHH কার্ড থাকে তাহলে দ্বিতীয় অপশানটা, যদি আপনার PHH কার্ড থাকে তাহলে 3 নম্বর অপশানটা, এরপর RKSY1, RKSY2 এবং জেনারেল অর্থাৎ নন সাবসিডাইজড মানে ভর্তুকিযুক্ত রেশন কার্ড যাদের নয় তারা জেনারেলে টিক দেবেন। এখানে আমি AAY এই কার্ডটাতে টিক দিয়েছি। পরের অপশন আসছে আধার সংযুক্ত মোবাইল নম্বর। কার আধার সংযুক্ত মোবাইল নম্বর? যিনি আবেদন করছেন তার আধার কার্ডের নম্বরটা উনি এখানে বসিয়েছেন এবং এই আধার কার্ডের সাথে সংযুক্ত মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে। অর্থাৎ যিনি আবেদনকারী তার আধারের সাথে সংযুক্ত মোবাইল নম্বর এখানে বসাতে হবে। তারপর এখানে উনি পুরুষ নাকি মহিলা নাকি অন্যান্য যেটা হবেন সেটাতে দাগ দিয়ে দেবেন। আমি এখানে পুরুষটাতে দাগ দিয়েছি। তারপর যিনি আবেদন করছেন তার জন্ম তারিখটা ঠিক এই ফরম্যাট মেনটেন করে জন্ম তারিখটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে বাড়ির সম্পূর্ণ ঠিকানা, প্রথমে এখানে বাড়ির নম্বর লিখবেন যেমনটা আমি লিখেছি। বাড়ির নম্বর যদি আপনার জানা না থাকে তাহলে ফাঁকা রেখে দেবেন। তারপর গ্রাম, পোস্ট, তারপর থানা, জেলা, পিনকোড সমস্ত কিছুই এখানেতে অর্থাৎ কমপ্লিট ঠিকানা যেটা বোঝায় সেটা আপনি এখানে লিখে দেবেন। এরপর এখানে আলাদা করে প্রত্যেকটি কলাম দেওয়া হয়েছে জেলা লেখার জন্য। জেলা কি সেটা এখানে বসিয়ে দেবেন। আপনি ব্লক বা পুরসভা যেখানে থাকুন না কেন, ব্লক হলে ব্লকের নাম লিখবেন, পুরসভা হলে পুরসভার নাম এখানে লিখবেন। এরপর গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড, যদি আপনি পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন তাহলে পঞ্চায়েতের নামটা এখানে লিখবেন, আর যদি আপনি ওয়ার্ডের বাসিন্দা হন তাহলে আপনি ওয়ার্ড নম্বরটা এখানে লিখে দেবেন। এরপর রয়েছে পরিবারের প্রধানের নাম। দেখুন, এখানে যিনি আবেদন করলেন তিনি পরিবারের প্রধান নাও হতে পারেন। এরপর আপনাদের পরিবারের যা যা রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডের হেড তিনিই হচ্ছেন এখানে পরিবারের প্রধান। নর্মালি ওনাকে পরিবারের প্রধান মনে করা হয়, কিন্তু যদি আপনি চান যে এখানে পরিবারের প্রধানের নাম হিসাবে আপনার পরিবারের যে কোনো সদস্যকে রাখতে চাইছেন বয়সে বড়, তাকে আপনি কিন্তু রাখতে পারেন। অর্থাৎ আপনাকে এই জায়গায় পরিবারের প্রধান হিসেবে যাকে রাখতে চান তার নামটা এখানে তার আধার কার্ড দেখে লিখবেন। আপনার পরিবারে বাচ্চা, বয়স্ক সমস্ত কিছু মিলিয়ে কতজন সদস্য সেটা এখানে লিখবেন। আমি এখানে বাংলায় লিখে দিয়েছি 6। তারপর এখানে প্যান কার্ড নম্বর লিখতে হবে। যিনি আবেদন করছেন সেই আবেদনকারীর প্যান কার্ড নম্বরটা এখানে লিখে দেবেন। যদি প্যান কার্ড নম্বর না থাকে তাহলে ফাঁকা রাখবেন। এরপর এখানে নির্বাচনী সংক্রান্ত বিবরণ চাওয়া হয়েছে যদি বয়স 18-র বেশি হয়। অর্থাৎ এখানে যিনি আবেদন করছেন তার বয়স অবশ্যই 18-র বেশি হতে হবে, নাহলে কিন্তু উনি আবেদনকারী হিসেবে এখানে ফর্মটা ফিল আপ করতে পারবেন না। তো সেই হিসাবেই ধরে নিচ্ছি ওনার বয়স 18-র বেশি, ওনার ভোটার কার্ড রয়েছে।
প্রথমেই এখানে ওনার ভোটার কার্ডের নম্বরটা এখানে বসিয়ে দিতে হবে। যিনি আবেদনকারী, যিনি আবেদন করছেন, তার ভোটার কার্ডের নম্বর এখানে বসাবেন। তারপর এখানে রয়েছে এসি নম্বর, মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, মানে বিধানসভার নম্বর, কোন বিধানসভার বাসিন্দা সেই নম্বরটা এখানে দিয়ে দেবেন। বিধানসভার নাম লেখার দরকার নেই, কেবলমাত্র নম্বরটা। তারপর আপনি যে বুথে ভোট দেন সেটাকে বলা হচ্ছে পার্ট নাম্বার, পার্ট নাম্বারটা এখানে আপনি মেনশন করে দেবেন। তারপর আপনার কত নম্বর সিরিয়ালেতে রয়েছে ভোটার তালিকাতে, আপনার কত নম্বর সিরিয়ালেতে নামটা রয়েছে সেই সিরিয়ালটা দেখে এখানে বসিয়ে দেবেন। এই পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এই সমস্ত কিছুই আপনারা চাইলে ভোটার্স পোর্টাল বলে যে পোর্টালটি রয়েছে সেখানে ভিজিট করে আপনারা কিন্তু জানতে পারবেন। এছাড়াও আপনাদেরকে ভোটের সময় যে ভোটার স্লিপ দিয়ে যাওয়া হয়েছিল বাড়িতে, সেখানেও কিন্তু এই তথ্যগুলি লেখা আছে, অতএব আপনাকে বিশেষ কষ্ট করতে হবে না। হয়ে গেল ভোটার সংক্রান্ত ব্যাপার। এরপর আসছে স্বাস্থ্যসাথী সংক্রান্ত বিবরণ, অর্থাৎ আপনার বাড়িতে যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে তার বিবরণ এখানে দিতে হবে। স্বাস্থ্যসাথী কার্ডের নম্বরটা এখানে টোটালটা বসিয়ে দিতে হবে। টোটাল 17টা ডিজিটের এই নাম্বার হয়, অতএব স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে নির্ভুলভাবে বসাবেন। আমি এখানে সবই এক্সাম্পল আকারে ব্যবহার করেছি। নেক্সট রয়েছে এখানে যোগ্যতার মানদণ্ড, অতএব আয়ুষ্মান ভারত কার্ড পেতে গেলে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে বা যোগ্যতার মানদণ্ড কি কি। টোটাল এখানে 8 থেকে 9টা ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। এই ক্রাইটেরিয়াগুলোর মধ্য থেকে যদি আপনার একটা ক্রাইটেরিয়া ম্যাচ করে তাহলেই কিন্তু আপনি আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার যোগ্য। তো কি কি সেই মানদণ্ডগুলি রয়েছে প্রথমে দেখুন। শুধুমাত্র একটি কাঁচা দেওয়াল ও কাঁচা ছাউনি বিশিষ্ট ঘর, মানে আপনার বাড়িটা এমন তার দেওয়ালগুলো হচ্ছে কাঁচা এবং আপনার একটাই মাটির বাড়ি রয়েছে এবং ছাউনিটাও কাঁচা, হতে পারে খড় দিয়ে ছাওয়া বা টালি দিয়ে ছাওয়া বা অ্যাসবেস্টাস দিয়ে ছাওয়া বা টিন দিয়ে ছাওয়া, এরকম যদি হয় তাহলে আপনাকে এখানে হ্যাঁয়ের ঘরে দাগ দিতে হবে। যদি এই ধরনের বাড়ি না থেকে থাকে তাহলে এখানে নাতে টিক মার্ক দিতে হবে। এই যে ব্যক্তি উনি অত্যন্ত দরিদ্র পরিবার থেকে বিলং করেন, ওনার মাটির বাড়ি, মাটির দেওয়াল এবং মাটির ছাউনি। এরপর দেখুন এখানে বলা হচ্ছে 16 থেকে 59 বছর বয়সের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই। এখানে আমি যে পরিবারের ফর্মটা ফিল আপ করছি সেই পরিবারে ধরে নিচ্ছি 4 জন কি 5 জন কি 6 জন সদস্য আছে, তার মধ্যে একটা সদস্যও বলা হচ্ছে যে 16 থেকে 59 বছর বয়সের মধ্যে নয়, অর্থাৎ প্রাপ্তবয়স্ক নয়। যদি সেরকমই হয় তাহলে আপনাকে হ্যাঁতে দাগ দিতে হবে, আর যদি 16 থেকে 59 বছরের মধ্যে একজনও থেকে থাকে তাহলে তখন আপনাকে নাতে টিকমার্ক দিয়ে দিতে হবে। এখানে আরেকটা কথা বলে দিই, এই যে 9 থেকে 10টা ক্রাইটেরিয়া বা মানদণ্ড দেওয়া হয়েছে, এই জায়গাগুলো কারা ফিল আপ করবেন? কেবলমাত্র যারা গ্রামীণ এলাকাতে বসবাস করেন, গ্রামাঞ্চলের মানুষদের জন্য এই 9 থেকে 10 রকমের ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। শহরাঞ্চলে যারা বসবাস করেন তারা এই জায়গাটা সম্পূর্ণরূপে ফাঁকা রাখবেন, অর্থাৎ হ্যাঁ অথবা না কোনোটাতেই তাদের টিকমার্ক দেওয়ার দরকার নেই, গ্রামীণ এলাকার জন্য এটা। এরপর পরের মানদণ্ড কি, 16 থেকে 59 বছর বয়সের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই এমন মহিলা প্রধান পরিবার। ধরে নিচ্ছি এমন একটি পরিবার রয়েছে যেখানে নারী প্রধান, অর্থাৎ পরিবারের কর্ত্রী তিনি হচ্ছেন একজন মহিলা, এবং সেই পরিবারেতে 16 থেকে 59 বছর বয়সের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ নেই। তাহলে দুটো ক্রাইটেরিয়া, বাড়ির প্রধান যিনি তিনি একজন মহিলা হবেন এবং তার পরিবারে অন্যান্য যারা সদস্য রয়েছে তারা যদি 16 থেকে 59 বছর বয়সের মধ্যে না থেকে থাকে তাহলে আপনি হ্যাঁতে টিকমার্ক দেবেন, আর যদি 16 থেকে 59-এর মধ্যে হয়ে যায় তাহলে তখন আপনাকে নাতে টিকমার্ক দিতে হবে। নেক্সট হচ্ছে, যদি আপনার পরিবারেতে কোনো প্রতিবন্ধী সদস্য না থেকে থাকে বা প্রতিবন্ধী প্রাপ্তবয়স্ক সদস্য না থেকে থাকে তাহলে আপনি হ্যাঁতে টিকমার্ক দেবেন, আর যদি আপনার বাড়িতে প্রতিবন্ধী কোনো প্রাপ্তবয়স্ক সদস্য থেকে থাকে তাহলে আপনি নাতে টিকমার্ক দেবেন। ভাষাটা একটু বুঝে তবেই টিকমার্কটা দেবেন, আমি বলে দিচ্ছি যদিও। এরপর আপনার পরিবারে যদি কোনো SC ST মেম্বার থেকে থাকে, মানে তপশিলি জাতি আর তপশিলি উপজাতির সদস্য যদি হয়, তাতে যেই হোক না কেন, তাহলে যদি থেকে থাকে তাহলে হ্যাঁতে দাগ দেবেন, যদি না থেকে থাকে তাহলে নাতে টিকমার্ক দেবেন। এখানে এই পরিবারে সবাই তপশিলি জাতিভুক্ত, তাই আমি এখানে টিকমার্ক দিয়ে দিয়েছি হ্যাঁয়ের ঘরে। এরপর রয়েছে বলছে ভূমিহীন পরিবার যাদের আয়ের প্রধান উৎস দৈনিক শারীরিক শ্রম, অর্থাৎ আপনার পরিবারের যদি কোথাও কোনো জমি না থেকে থাকে এবং দিন আনি দিন খায়, অর্থাৎ ধরুন কোনো শ্রমিক শ্রেণীর আপনি কাজ করেন, কারো বাড়িতে কাজ করেন, যেদিন টাকাটা আপনার উপার্জন হবে সেই দিয়েই আপনার সেদিনের সংসারটা চলবে, এরকম যদি হয় তাহলে আপনাকে হ্যাঁতে টিকমার্ক দিতে হবে, যদি এই ধরনের না হয় তাহলে নাতে টিকমার্ক দিতে হবে। নেক্সট হচ্ছে যে আপনি বা আপনার পরিবার সম্পূর্ণরূপে অসহায় এবং ভিক্ষা করে জীবনপাত করেন বা ভিক্ষা বৃত্তির ওপর নির্ভরশীল, তাহলে আপনাকে ইয়েস অপশানটা মানে এই হ্যাঁ অপশানটাতে দাগ দিতে হবে, আর যদি ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল না হয় তাহলে আপনাকে না অপশানটাতে দাগ দিতে হবে। এরপর এখানে বলা হচ্ছে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার, অর্থাৎ কি না হাতে মল পরিষ্কারকারী। যদি আপনার পরিবারের কোনো সদস্য বা পরিবার ম্যাথরের কাজ করেন, চলতি কথায় বলতে গেলে মানে মানুষের মল মূত্র ইত্যাদি পরিষ্কার করেন,
তাহলে তাকে হ্যাঁ অপশানে টিকমার্ক দিতে হবে, না হলে না অপশানে টিকমার্ক দিতে হবে। এরপর বলা হচ্ছে যে আদিম বিশেষভাবে দুর্বল উপজাতি জনগোষ্ঠী যদি আপনার পরিবার হয়, আদিম এবং বিশেষভাবে দুর্বল উপজাতি গোষ্ঠী যদি হয়, তাহলে আপনাকে এখানে হ্যাঁতে টিকমার্ক দিতে হবে, নাহলে এখানে নাতে দিতে হবে। নেক্সট বলা হচ্ছে আইনগতভাবে মুক্তিপ্রাপ্ত বন্ধকি শ্রমিক। এই জিনিসটা কি? ধরে নিচ্ছি আপনার পরিবারের কোনো সদস্য কারো আন্ডারেতে শ্রমিকের কাজ করতো এবং তার থেকে বহু টাকা ধার করেছিল, কিন্তু কোনো না কোনো কারণে সেই ধার শোধ করতে সে অক্ষম। তার ফলে সেই মালিক আপনার পরিবারের এই সদস্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে এবং আইনের মাধ্যমেই তিনি মুক্তি পেয়ে গেছেন বর্তমানে, মানে তাকে আর লোন শোধ করতে হয়নি বা কোনো না কোনোভাবে ওই আইনি জটিলতা থেকে তিনি মুক্তি পেয়েছেন। বন্ধকি শ্রমিক যদি হয়, তাহলে সেক্ষেত্রে ইয়েস অপশানে মানে হ্যাঁ অপশানে দাগ দিতে হবে, নাহলে না অপশানে দাগ দিতে হবে। গ্রামের ব্যাপার স্যাপার এবার মিটে গেল। এরপর চলে আসছি শহরাঞ্চলে। যে সমস্ত মানুষ শহরাঞ্চলে বসবাস করেন তারা কেবলমাত্র এই জায়গাটা ফিল আপ করবেন, তাদের মানদণ্ড কেবলমাত্র এটা। এখানে কিন্তু গ্রামাঞ্চলে যারা বসবাস করেন তারা এই জায়গাটা সম্পূর্ণরূপে ফাঁকা দেখে দেবেন। আমি এখানে বিভিন্ন টিকমার্ক দিয়েছি জাস্ট বোঝানোর জন্য। দেখুন এখানে বহু পেশাভিত্তিক ব্যাপার স্যাপার রয়েছে, বহু পেশা রয়েছে। এই পেশাগুলোর মধ্যে থেকে যে কোনো একটি যদি আপনি হন, তাহলেই আপনি আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন। প্রথম কথা কি, যে আবর্জনা সংগ্রহকারী যদি আপনি হন, তাহলে আপনাকে এখানে হ্যাঁতে দাগ দিতে হবে, নাহলে নাতে দাগ দিতে হবে। বা আপনাদেরকে যেটা বলে দিই, এখানে তো বিভিন্ন পেশা রয়েছে, এর মধ্যে থেকে একটা বা দুটো যেটা আপনি হবেন, যদি আপনি হন তাহলে সেখানে হ্যাঁতে টিকমার্ক দেবেন, বাদ বাকিগুলো সব ফাঁকা রেখে দেবেন, নাতেও টিকমার্ক দেওয়ার দরকার নেই। যদি আপনি হন তাহলে হ্যাঁতে দেবেন, নাহলে নাগুলো ফাঁকা রেখে দেবেন। আর যদি নাতে সব দিয়ে দেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। যেমন হচ্ছে যদি কেউ ভিক্ষুক হয় তাহলে সেখানে হ্যাঁতে দাগ দেবে, যদি কেউ গৃহকর্মী হয় তাহলে সেখানে হ্যাঁতে দাগ দেবে। তারপর যদি কেউ রাস্তার হকার হয়, দেখুন এই ব্যক্তির ক্ষেত্রে উনি যে কাজটা করেন সেটা হচ্ছে রাস্তার হকার, এখানটায় আন্ডারলাইন করে দিয়েছি বোঝার সুবিধার জন্য, এবং এখানে হ্যাঁতে টিকমার্ক দিয়ে দিয়েছি। এই রাস্তার হকার ছাড়াও উনি আরেকটি কাজ করেন অতিরিক্ত সময়ে, সেটা হচ্ছে চৌকিদারের কাজ, চৌকিদারটাতে টিক দিয়েছি এবং এখানেতে হ্যাঁতে দাগ দিয়েছি। মোটামুটি আপনারা এখানে যে পেশাগুলো রয়েছে সেই পেশাগুলো পড়ে নেবেন, পড়ে নিয়ে যে যেটা হবেন সেই অনুযায়ী হ্যাঁ, আর যদি না হন তাহলে নাতে দাগ দিয়ে দেবেন। এরপর এখানে অতিরিক্ত কিছু তথ্য চাওয়া হচ্ছে। দেখুন আপনার পরিবারেতে যদি কোনো 70 বছর বয়সের বেশি মানুষ থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে হ্যাঁতে দাগ দিতে হবে। যদি 70 বছরের কম হয় তাহলে তখন আপনাকে নাতে দাগ দিতে হবে। মানে 70 বছর বয়সের বেশি যদি আপনার থেকে থাকে তাহলে হ্যাঁতে দাগ দেবেন, আর যদি 70 বছর বয়সের বেশি কোনো মানুষ না থেকে থাকে তাহলে তখন আপনাকে নাতে দাগ দিতে হবে। নেক্সট বলা হচ্ছে যে আপনার পরিবারের কোনো সদস্য, এমন কোনো সদস্য যদি আশাকর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মী বা অঙ্গনওয়াড়ি হেল্পার নয়, মানে আপনার পরিবারের কোনো সদস্যই এই আশা বা অঙ্গনওয়াড়ি কর্মী বা অঙ্গনওয়াড়ি হেল্পার যদি না হয়, তখন আপনাকে হ্যাঁতে দাগ দিতে হবে। আর যদি কোনো একজন আপনার এই আশার কাজ করেন বা অঙ্গনওয়াড়ির কাজ করেন তাহলে তখন আপনাকে এই নাতে দাগ দিতে হবে। এটা হচ্ছে এক্সট্রা তথ্য। এবার এখানে বলে দিই, এই যে 70 বছর বয়সী ব্যাপারটা বলা হচ্ছে, যে সমস্ত ব্যক্তিরা এখানে ফর্ম ফিল আপ করবেন তাদের বয়স যদি 70 বছরের কম হয় তারা নিজেরা এই ফর্মটা ফিল আপ করবেন। আর যদি আপনার পরিবারে 70 বছর বয়সের বেশি কোনো মানুষ থেকে থাকে, তিনি তার নিজের জন্য আলাদা একটি ফর্ম ফিল আপ করবেন। সেই ফরম্যাটও এখানে রয়েছে, সেটা আমি জাস্ট আপনাদের সাথে টাচ করব। এরপর দেখুন এখানে কি বলা হচ্ছে, বর্জনীয় শর্ত যাচাই, অর্থাৎ কোন কোন শর্তের কারণে বা কোন কোন মানদণ্ড থাকলে আপনি আয়ুষ্মান যোজনার কার্ড পাবেন না। প্রথম হচ্ছে পরিবারের বার্ষিক আয় যদি 8 লক্ষ টাকার বেশি হয়ে যায় তাহলে এখানে হ্যাঁতে দাগ দেবেন, আর না হলে নাতে দাগ দেবেন। আর যখনই আপনি এখানে এই যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে হ্যাঁতে দাগ দেবেন, তখনই কিন্তু আপনি আয়ুষ্মান কার্ড আর পাবেন না, আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে আপনি সম্পূর্ণরূপে বঞ্চিত হবেন। পরিষ্কার এখানে বলেই দেওয়া আছে বর্জনীয় শর্ত। এরপর বলছে পরিবারের কোনো সদস্য যদি আয়কর প্রদান করেন, মানে ইনকাম ট্যাক্স দেন, ইনকাম ট্যাক্স ফাইল করা আলাদা, ইনকাম ট্যাক্স দেওয়া আলাদা। ইনকাম ট্যাক্স ফাইল করছেন মানেই যে আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে এমনটা কিন্তু নয়। অতএব যদি আপনার পরিবারের কোনো সদস্যের ইনকাম ট্যাক্স পড়ে এবং সেটা যদি উনি সরকারকে দেন, তাহলে উনি এখানে হ্যাঁতে টিকমার্ক দেবেন, আর না হলে নাতে টিকমার্ক দেবেন। হ্যাঁ যদি করেছেন তাহলেই কিন্তু আপনি বঞ্চিত হলেন। নেক্সট হচ্ছে যে এসআইআর 2026-এর ভোটার তালিকাতে কেউ এমন রয়ে গেছে কি যে এএসএসডি তালিকাভুক্ত। এ মানে হচ্ছে অ্যাবসেন্টি, এস মানে হচ্ছে শিফটেড, ডি মানে হচ্ছে ডিসিজড, আর শেষ ডি মানে হচ্ছে ডুপ্লিকেট। এই ধরনের যদি কেউ হয়ে থাকে, মানে ভোটার তালিকার নাম বেরিয়েছে সেখানে দেখা গেল কি এএসএসডি লিস্টে আপনার নাম রয়েছে, যদি সেরকম হয় তাহলে এখানে হ্যাঁতে দাগ দেবেন, না হলে নাতে দাগ দেবেন। নেক্সট হচ্ছে এসআইআর আপিল ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন, অর্থাৎ ধরুন আপনার এসআইআর 2026-এর কারণে দেখা গেল
যে আপনার নামটা আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, সেই মামলা এখনো নিষ্পত্তি হয়নি, বিচারাধীন রয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে তখন হ্যাঁতে দাগ দিতে হবে। আর যদি এই ধরনের কোনো ব্যাপার স্যাপার না থেকে থাকে, ভোটার লিস্টে আপনার নর্মালি নাম উঠে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনি নাতে দাগ দেবেন। তারপর সিএএ এর আবেদন বিচারাধীন। সিএএ তে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন এবং সেই ম্যাটারটা এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে। যদি পেন্ডিং অবস্থায় থেকে থাকে, মানে শর্ট আউট যদি না হয়ে যায়, আপনার নামে যদি সার্টিফিকেট না ইস্যু হয়, তাহলে কিন্তু সেটাকেই বিচারাধীন বলা হচ্ছে। অতএব যদি সেরকম হয়ে থাকে তাহলে হ্যাঁতে দাগ দেবেন, নাহলে নাতে দাগ দেবেন। আর বলা হচ্ছে অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা থেকে নাম বাদ পড়েছে। দেখুন, এখন সবাই তো অন্নপূর্ণা যোজনাতে নাম তোলানোর জন্য আবেদন করছে, কার কার নাম বাদ দেওয়া হয়েছে সেই ধরনের লিস্ট এখন জানা যায়নি। অতএব সবাই আপনারা এই অপশনটা নাতে দাগ দেবেন। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, যদি আবেদনকারী এখানে পুরুষ হন, তাহলে তার ক্ষেত্রে এই অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা থেকে নাম বাদ পড়ার প্রসঙ্গটা তো আসবেই না। সেক্ষেত্রে হ্যাঁ বা না কোনোটাতেই টিক দেওয়ার দরকার নেই। যদি এখানে মহিলা আবেদনকারী হয়, তার ক্ষেত্রে এই অপশানটা প্রযোজ্য। তখন যদি উনি বাদ পড়ে যান তাহলে হ্যাঁতে দাগ দেবেন, আর যদি উনি বাদ না পড়েন নাতে দাগ দেবেন। এখানে মহিলাদের ক্ষেত্রে হ্যাঁতে দাগ দেওয়ার কোনো প্রশ্ন নেই, কেবলমাত্র নাতেই দাগ দিতে হবে। নেক্সট পেজে আমরা চলে আসবো একদম শেষ দিকে। এখানে ঘোষণা এবং সম্মতিপত্র আকারে কিছু লেখা রয়েছে, আপনি এই চেকবক্সটাতে টিক দিয়ে দেবেন এবং যিনি আবেদন করছেন তিনি এখানে তার ফুল সিগনেচার করবেন, বাংলায় বা ইংরেজিতে যেমন পারবেন সিগনেচার করবেন। যদি সিগনেচার করতে না পারেন তাহলে বাম হাতের বুড়ো আঙুলের এখানে টিপছাপ দিয়ে দেবেন, ব্যাস হয়ে গেল। এরপর এখানে রয়েছে রসিদ, এই জায়গাটা আপনার কোনো কিছু করার দরকার নেই, সম্পূর্ণরূপে ফাঁকা রেখে দেবেন। আর এখানে যেটা রয়েছে দেখুন, FLW মানে ফিল্ড লেভেল ওয়ার্কার, আপনি এই যে তথ্যগুলো দিলেন সেই তথ্যগুলো নিশ্চিতভাবে ভেরিফিকেশন হবে। যিনি ভেরিফিকেশন করবেন তাকেই বলা হচ্ছে ফিল্ড লেভেল ওয়ার্কার। তিনি এই জায়গাটা সম্পূর্ণরূপে ফিল আপ করবেন এবং আপনার অ্যাপ্লিকেশনটা বাতিল হলো কি অ্যাকসেপ্ট হলো তিনি এখানে কমেন্ট দেবেন, সই করবেন এবং কত তারিখে এসে এই ইন্সপেকশনটা করেছেন বা ভেরিফিকেশন করেছেন তার তথ্যগুলি এখানে উনি তুলে দেবেন। ব্যাস আপনার কাজ শেষ, আপনি শুধুমাত্র এই ফর্মটা নিয়ে গিয়ে জমা করে দিন, তাহলেই হয়ে গেল। আর নিচে রয়েছে শুধুমাত্র অফিসিয়াল ব্যবহারের জন্য, মানে যারা অফিসের কর্মকর্তারা রয়েছেন তারা আপনার ফর্ম ভেরিফিকেশন, যাচাই, তথ্য মেলানো সমস্ত কিছু করে নিয়ে তাদের কমেন্ট, তাদের তথ্য এখানে দিয়ে দেবেন, ব্যাস আপনার কাজ কমপ্লিট। এটা গেল যে সমস্ত পরিবারেতে কেবলমাত্র অ্যাডাল্ট পার্সন রয়েছে কিন্তু 70 বছরের বয়স কম, তারা এই ফর্মটা ফিল আপ করবেন। এরপর আসছি যে ফর্মটাতে যদি আপনার পরিবারের কেউ 70 বছর বয়সের বেশি ব্যক্তি থেকে থাকে, তাহলে তাদের ফর্মটা কি হবে? একই রকম ফর্ম, কোথাও কোনো তফাৎ নেই। আধার নাম্বার দিতে হবে, মানে যার বয়স 70 হয়ে গেছে তিনি আবেদন করছেন, অতএব তার আধার কার্ডের নম্বর এখানে দিতে হবে, তার নামটা এখানে দিতে হবে, তার রেশন কার্ডের নম্বর এখানে দেবেন, যেদিন ফর্মটা জমা করবেন সেই দিনের ডেটটা এখানে বসাবেন, তার কোন ধরনের রেশন কার্ড রয়েছে সেইটার মাথায় টিক মার্ক দিয়ে দিতে হবে, তার আধার কার্ডের সাথে সংযুক্ত মোবাইল নাম্বার এখানে দিতে হবে, তিনি পুরুষ নাকি মহিলা সেটা এখানে টিক মার্ক দেবেন, তার জন্ম তারিখ এখানে দিতে হবে, তার কমপ্লিট অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন, তারপর জেলা, তারপরে ব্লক বা পুরসভা, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নম্বর, তারপর এখানে তার পরিবারের যদি কেউ প্রধান থেকে থাকে, মানে ওনার বয়স 70, তার চেয়েও বেশি যদি কেউ থেকে থাকে, তাকে যদি উনি পরিবারের প্রধান মনে করেন তাহলে তার নামটা লিখতে হবে। আর যিনি এখানে 70 বছর বয়সী ব্যক্তি নিজের জন্য আবেদন করছেন, তিনি যদি নিজেকেই মনে করেন উনিই পরিবারের প্রধান, তাহলে ওখানে নিজের নামটাই লিখে দেবেন, অসুবিধা কিছু নেই। এরপর এখানে ওনার পরিবারেতে মোট কতজন সদস্য রয়েছে সেটা লিখবেন, প্যান নম্বর থেকে থাকলে দেবেন, না হলে বাদ দিয়ে দেবেন। বাকি ফর্মটা একই রকম, আমি আর বলে সময় নষ্ট করছি না। তফাৎ এটুকুই, যাদের বয়স 70-এর কম রয়েছে তাদের ক্ষেত্রে বর্জনীয় শর্ত কিন্তু 10 ধরনের দেওয়া ছিল, কিন্তু যাদের বয়স 70 হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু বর্জনীয় শর্ত মাত্র 3 ধরনের দেওয়া হয়েছে। এই 3 ধরনের ক্রাইটেরিয়ার মধ্যে পড়লে যাদের বয়স 70-এর বেশি হোক বা যাই হোক না কেন, তারা কিন্তু আয়ুষ্মান যোজনার সুবিধা থেকে বঞ্চিত হবেন। তো 70 বছর বয়সী বৃদ্ধদের জন্য কি কি মানদণ্ড রয়েছে দেখা যাক। প্রথমত বলা হচ্ছে এসআইআর 2026-এর ভোটার তালিকাতে যদি এএসএসডি তালিকাতে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনাকে এখানে হ্যাঁতে দাগ দিতে হবে, আর আপনি তক্ষুনি বাদ চলে যাবেন, অতএব এই অপশানটা আপনাকে না করতে হবে। ঠিক একই রকমভাবে দ্বিতীয় অপশান, এসআইআর 2026-এ ট্রাইব্যুনালে আপনার নাম বিচারাধীন বা আপনার মামলা বিচারাধীন রয়েছে, সেক্ষেত্রে যদি থেকে থাকে তাহলে ইয়েস করতে হবে, মানে হ্যাঁতে দাগ দিতে হবে, আর যদি না হয় তাহলে নাতে দাগ দিতে হবে। আর সিএএ আবেদনে যদি বিচারাধীন হয়, ম্যাটারটা এখনো সলভ না হয়, তাহলে ইয়েস মানে এই হ্যাঁ অপশানে দাগ দেবেন, আর না হলে না অপশানে দাগ দেবেন। এই 3টে অপশান এখানে যদি সবগুলোই না হয় তবেই কিন্তু আপনি আয়ুষ্মান যোজনার তালিকাতে আসবেন, না হলে আসবেন না। আর শেষে রয়েছে এখানে ঘোষণা বা সম্মতিপত্র, এখানটায় টিকমার্ক দিয়ে দেবেন এই চেকবক্সটাতে। আর যিনি আবেদন করছেন 70 বছর বয়সী বৃদ্ধ,
তিনি এই জায়গাটাতে সই করবেন, সই না করতে পারলে বাম হাতের বুড়ো আঙুলের ছাপ দিয়ে দেবেন। ব্যাস আপনার কাজ শেষ। এখানে ফিল্ড লেভেল ওয়ার্কার যিনি আছেন তিনি তার তথ্য এন্ট্রি করবেন, আর এখানে অফিসিয়াল যারা রয়েছেন তারা তাদের মতো তথ্য এন্ট্রি করে নিয়ে লাস্ট অফ অল আপনার কাজ হচ্ছে এই ফর্মটাকে নিয়ে গিয়ে জমা করে দেওয়া। এরপর এখানে আপনি কি কি তথ্য দেবেন? প্রথমত যিনি আবেদন করছেন বা যারা পরিবারে রয়েছে তাদের সমস্ত সদস্যদের ভোটার কার্ড দেবেন, আধার কার্ড দেবেন, এবং আপনার বাড়িতে যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে সেই স্বাস্থ্যসাথী কার্ডেরও জেরক্স দিয়ে দেবেন। এবং এখানে যিনি আবেদনকারী তিনি একটা কালার পাসপোর্ট সাইজের ফটোও কিন্তু এই ফর্মের সাথে চিটিয়ে দেবেন। ব্যাস মোটামুটি এই তথ্যগুলো দিলেই কিন্তু আপনাদের আর কোনো অসুবিধা নেই। তবে আপনাদেরকে বলবো, যেদিন আপনারা ফর্মটা আনতে যাবেন, আর তো একদিন হাতে সময় রয়েছে, যেদিন ফর্মটা আনতে যাবেন তখনই জিজ্ঞাসা করে নেবেন যে আপনারা কোন কোন কাগজপত্র জেরক্স করে জমা দেবেন। জেরক্স তো দেবেন, সাথে জেরক্সের তলাতে আপনারা যে যার সেলফ অ্যাটেস্টেশন মানে নিজে সই করে তবে জমা দেবেন, তবেই কিন্তু সেটা ভ্যালিড। তো বাংলায় এই টোটাল ফর্মটা আমি ফিল আপ করে দেখালাম। আশা করছি যাদের ইংরেজি বুঝতে অসুবিধা হচ্ছিল তাদের ক্ষেত্রে এটা খুবই সুবিধাজনক হবে। তাই যারা যারা এখনও বাংলায় ফর্মটা ফিল আপ করেননি তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।